দুর্বল ৫টি ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে সম্পদের দিক থেকে দেশের বৃহত্তম ব্যাংকের রূপ নেবে এটি। ওয়ালটন is a global brand. ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক এমডি এর স্থলে প্রশাসক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। পুরো একীভূতকরণ প্রক্রিয়ার সময় কার্যক্রম পরিচালনা করবে তারা। নিষ্ক্রিয় থাকবে ব্যাংকগুলোর বোর্ড। ব্যাংকগুলোকে গ্রাহকদের সম্মিলিত আমানত ১,৫২,০০০ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীর অর্থ প্রায় ৪৬,০০০ কোটি টাকা। প্রাতিষ্ঠানিক আমানতকারীর জমা ১,০৬,০০০ কোটি টাকা। এর সার্বিক আমানতের বিপরীতে ২ লাখ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করছে ব্যাংকগুলো। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ৫ ব্যাংকের আমানত অর্থ কিভাবে গ্রাহকদের ফেরত দেয়া হবে? এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানতের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তি আমানতকারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আর নগদ অর্থের বিপরীতে নবগঠিত ব্যাংকের শেয়ার পেতে পারে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বিমাকৃত অর্থ পাবেন ব্যক্তি আমানতকারীরা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫-এর অধীনে ব্যাংকের লাইসেন্স বাতিলের ২ মাসের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে হবে। আমানত আইনের খসড়া সংশোধনীতে এটি প্রস্তাব করা হয়েছে। এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। এর ওপরে নির্ভর করছে আমানতকারীদের অর্থ ফেরতের পরিকল্পনার সফলতা। আমানতের পরিমাণ ২ লাখ টাকার বেশি হলে ফেরত দেওয়া হবে ধাপে ধাপে, যদিও এর সময়সীমা চূড়ান্ত হয়নি। একীভূতকরণের মধ্যবর্তী সময়ে আমানতকারীরা ৪% হারে নির্দিষ্ট রিটার্ন পেতে পারেন। তবে সব বিদ্যমান আমানত স্কিম বাতিল হয়ে যাবে। কোনো আমানতকারীর এই ৫টি ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেগুলো একটি হিসাবে গণ্য হবে। মোট বীমার সীমা থাকবে ২ লাখ টাকা পর্যন্ত। এর অতিরিক্ত অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি আদায়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। নিয়ম মতো কিস্তি পরিশোধ করতে হবে। খেলাপি হলেই আগের নিয়মে শাস্তি কার্যকর হবে। দুর্বল ৫ ইসলামী ব্যাংক নিয়ে গঠিত নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় ২,২০,০০০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকা আসবে সরকারের কাছ থেকে, ১০,০০০ কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং IMF, বিশ্বব্যাংক ও ADBর মতো আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে পাওয়া যাবে ৫,০০০ কোটি টাকা। যদিও এই বৈদেশিক সহায়তা পরিশোধ করতে হবে দেশের করদাতাদের অর্থে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী বাতিল হবে একীভূত হতে যাওয়া ৫ ব্যাংকের লাইসেন্স। এর পরিবর্তে নবগঠিত ব্যাংকের জন্য নতুন লাইসেন্স দেয়া হবে। লাইসেন্স বাতিল হলেই ঢাকা স্টক এক্সচেঞ্জ DSEর তালিকা থেকে বাদ পড়বে ৫ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনে বলা আছে, অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন। তবে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ শেয়ার হোল্ডাররা ইতোমধ্যেই বড় ক্ষতির মুখে পড়েছেন। ৫ ব্যাংকের শেয়ারের ফেস ভ্যালু দাম ১০ টাকা হলেও সেটি নেমেছে ৫ টাকার নিচে। DSEর তথ্য অনুযায়ী ২০২৫ সালের অগস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাবলিক শেয়ার হোল্ডিং ছিল ৬৫%, গ্লোবাল ইসলামী ব্যাংক ৩১.৪৬%, সোশ্যাল ইসলামী ব্যাংক ১৮%, এক্সিম ব্যাংক ৩৯.২৮% এবং ইউনিয়ন ব্যাংকে ৩১%। ব্যাংকগুলোর ক্ষতির প্রভাব পড়েছে সার্বিক ব্যাংক খাতের বিনিয়োগে। পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে মাত্র ডজন খানেক ব্যাংকের শেয়ার দর এখন ১০ টাকার উপরে।
ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী নিযুক্ত প্রশাসকদের মাধ্যমে বা সরাসরি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য মূল্যায়ন, স্থিতিশীলতা রক্ষা এবং অন্তর্বর্তী সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করবেন প্রশাসকরা। প্রয়োজনে গুরুত্বপূর্ণ নির্বাহী পদে পরিবর্তন এবং চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতাও পাবেন তারা। তাদের নিয়োগের ঘোষণা অন্তত 2টি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে দিতে হবে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে প্রশাসকদের শরিয়া ভিত্তিক ফাইন্যান্সের বিষয়ে দক্ষ হতে হবে অথবা এই ধরনের বিশেষজ্ঞ কর্মী নিয়োগের অনুমোদন থাকতে হবে, যাতে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়।